গোলাম মুর্তজা এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং ওক্যাবের প্রেসিডেন্ট নজরুল ইসলাম মিঠু। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি যেতে চাই একটু নজরুল ইসলাম মিঠুর কাছে, কারণ আমি জানি তিনি কালকে এয়ারপোর্টে গিয়েছিলেন চায়না যাওয়ার জন্য, সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। নজরুল ইসলাম মিঠু, ঘটনাটা কি আমাদেরকে যদি একটু বলতেন আগে? ঘটনাটা তো আসলে সবাই মোটামুটি জানে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনার দর্শকদেরকে। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার কারণে আমি মোটামুটি আই ওয়াজ সারপ্রাইজড। এরকম ঘটনা ঘটতে পারে। আমার সাংবাদিকতার বয়স প্রায় ৩৫ বছর। এই ৩৫ বছরের প্রথমবারের মতো আমাকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো কর্তৃপক্ষের মানে আমাকে লাইন থেকে ডেকে নিয়ে তারপরে আমাকে বসিয়ে রেখে চেক করে এম্বার্কেশন করতে না দেওয়ার এই ঘটনাটা আমার প্রথমে আমি বিস্ময়কর ভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা কেমন কথা। আমি একজন সাধারণ নাগরিক হিসেবেও তো আই হ্যাভ এভরি রাইট টু মুভমেন্ট, ফ্রি মুভমেন্ট। তারপরে আবার একই সঙ্গে আমি তো পাসপোর্ট না দেওয়ার আগেই আমাকে লাইন থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মানে খুঁজে 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 এই নজরুল ইসলাম আছেন এখানে, কেউ নজরুল ইসলাম আছেন। So that was very surprising to me. Yeah, whether I was targeted or I was monitored, I was being under surveillance. I couldn't understand why. আর হচ্ছে যে আইনগতভাবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একজন নাগরিককে যখন সে দেশের ভিতরে বা দেশের বাইরে ট্রাভেল করতে চান, এটা তার মানে ফান্ডামেন্টাল রাইটস, যদি না এখানে কোনো সিকিউরিটি ইস্যুস থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি একজন সাংবাদিক হিসেবে কত ধরনের সিকিউরিটি থ্রেট হইতে পারে মানুষের জন্য। শুড নট বি লাইক দ্যাট। এই তো এরকমই ঘটনাটা ঘটেছে। কারণ জানানো হয়েছে যে এই কারণে আপনি যেতে পারবেন না, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে বা কোনো কিছু? ও না 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 না, এক্স্যাক্টলি আপনি একটা ভালো জিনিস জিজ্ঞেস করছেন। মানে আই পার্সোনালি আস্ক দ্য অফিসার যে ভাই আপনারা যে আমাকে যেতে দিবেন না, এটা তো ডেফিনেটলি একটা কারণ থাকতে হবে। বলছে যে এই কারণটা আমাকে যেটা বলা হয়েছে ইমিগ্রেশনের পক্ষ থেকে, দ্যাট মিনস ইমিগ্রেশন পুলিশ মানে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে they have no objection against me. They said quote unquote, শব্দটা ছিল বলে আপনার ব্যাপারে হচ্ছে ফকফকা, মানে আপনার রেকর্ড হচ্ছে প্রেস লাইক ফকফকা, মানে দ্যাট ওয়াজ দ্য অফিসার টেলিং মি, আমাকে ডেকে নিয়ে বলছেন। বাট তাহলে বললো যে তাহলে আপনার ওই বিশেষ এজেন্সির আপত্তি আছে, হয়তো আপনাকে আমরা ট্রাভেল করতে দিতে পারবো না। সো ডেফিনেটলি যদি এটা করে থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকতে হবে। উনি বলছেন যে আমরা তো আসলে কারণ জানি না, আমাদেরকে যা বলা হয় উই ক্যারি আউট, দ্যাট ইজ ইট। মুর্তজা অনেকদিন সাংবাদিকতা করেছেন, এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। লেট আস লিসেন টু হিম। জি, জনাব গোলাম মুর্তজা, বিষয়টা কি হচ্ছে বাংলাদেশে? এক নজরুল ইসলাম মিঠুর ঘটনাটাই যদি আগে বলেন, ইউ নো হিম ভেরি ওয়েল, তাই না? তার পেশাদারিত্ব নিয়ে নিশ্চয়ই কারো কোনো সন্দেহ সংশয় নাই। প্রথমত কথা, মিঠু ভাইকে খুব ভালো মতো চিনি, একাধিকবার আমাদের সঙ্গে দেখা হয়েছে। আমি যখন ডেইলি স্টারে কাজ করি তিনি তখনও ডেইলি স্টারে এসেছেন, দেখা হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে। এটা ছাড়াও সাংবাদিক হিসেবেও ওনাকে চিনি, জানি। এখন এই ঘটনাটাতে যার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে তিনি যেমন সারপ্রাইজ, আমিও সারপ্রাইজ যে কি এমন ঘটলো যে কারণে একটা গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছেন, যেখানে তারেক রহমানের মতো একজন মানুষ প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী পদটিকেই মোটামুটি একটা সাধারণের পর্যায়ে নামিয়ে এনেছেন। সেরকম একটা জায়গাতে একজন সাংবাদিক দেশের বাইরে যেতে পারছেন না। যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা তার আগে থেকেই হয়তো তাকে যদি জানানো হতো, তার সঙ্গে যদি কথা বলা হতো, তাহলে হয়তো তাকে এইরকম পরিস্থিতির মুখোমুখি হতে হতো। এবং এগুলো তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের ইমেজের জন্য ভালো কিছু হয় না।
তো আপনি মিঠু ভাই যেটা বললেন যে আমি ভালো বলতে পারবো না, আমি আসলে ভালো বলতে পারবো না। এটা যদি ঘটনাটা যদি এইখানকার হতো তাহলে আমি অনেক ভালো বলতে পারতাম। এমন যদি হতো যে আমি ঘটনাটার অনেক খোঁজ খবর নিয়েছি বা আমাকে কিছু জানানো হয়েছে তাহলেও আমি ভালো বলতে পারতাম। এই ঘটনাটি সম্পর্কে আমি গণমাধ্যমে যে সংবাদটা এসেছে ততটুকু জানি, এর বাইরে আপনি এখন যেটুকু বললেন, আপনার কাছে আমি যে প্রশ্নটা করলাম সেইটুকু জানি, এর বাইরে আমি কোনো কিছু জানি না। আমাকে যদি এই বিষয়টা নিয়ে বলতে হয়, আমি আরেকটা অনুষ্ঠানে আসতে পারি এবং সেই অনুষ্ঠানটাতে আমি জেনে আমি তখন এই বিষয়টির একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারি। এখন আসলে আমার পক্ষে এই বিষয়টির ব্যাখ্যা বা বিশ্লেষণ করা আমার অবস্থান থেকে ঠিক হবে না। গোলাম মুর্তজা, আপনি ধরেন নজরুল ইসলাম মিঠুর ঘটনাটি আপনি না হয় প্রথমবারের মতো শুনলেন বা এটুকুই জানলেন, কিন্তু এইরকম ঘটনা তো বাংলাদেশে অহরহ ঘটছে। বেশিরভাগ সাংবাদিককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে, বেশিরভাগ তাদের ব্যাংক জব্দ করে রাখা হয়েছে, ব্যাংকে হয়তো 10,000 20,000 টাকা আছে, বেশি টাকাও নাই। গত 20-21 মাস ধরে তাদের ব্যাংক হিসাব জব্দ। এই পরিবারগুলো কিভাবে করে চলছে, একটা দুর্বিষহ জীবন। কেউ বেশিরভাগই দেশ থেকে বের হতে পারছে না। যারা সরকারের আজ্ঞাবহ শুধু তাদেরই স্বাধীনতা, আর কারো স্বাধীনতা নাই। আপনি যদি বলেন যে এই নজরুল ইসলামের ঘটনাটি আপনি মাত্র শুনলেন, কিন্তু এরকম এক্সাম্পল আপনাকে আমি শত শত দিতে পারবো। প্রথমত কথা, এক্সাম্পল বা অভিযোগ আপনি দিতে পারবেন, সেটা ঠিক আছে। অভিযোগ দেন, আপনি ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, অভিযোগ না, প্রমাণ, সেগুলো নিয়ে দিতেই পারেন, আপনি সেটা দিবেন। বেশিরভাগ সাংবাদিকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে, এই বক্তব্যের সঙ্গে আমার দ্বিমত আছে। আমি এর সঙ্গে একমত নই যে বেশিরভাগ সাংবাদিকের। অনেক সাংবাদিকের নামে হয়তো থাকতে পারে বা আছে, অনেকে কারাগারে আছেন। এখন এই যে কারাগারে আছেন বা অনেকের নামে আছে, আমি যেভাবে দেখি, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব ছিল তখন তারা যখন দায়িত্বে এসেছিলেন তখন দেশের এক রকমের একটা বিশেষ পরিস্থিতি ছিল। যে সমস্ত সাংবাদিকদের কথা আপনি বলছেন তাদের নিরাপত্তা নিয়েও ভয়ঙ্কর রকমের শঙ্কা ছিল। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, তাদের অনেকে জেলে আছে। সিপিজে সহ অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন যে এদেরকে কেন গ্রেপ্তার করে রাখা হয়েছে, এদের মুক্তি দেওয়া হোক। কোনো কোনো সম্পাদকও লিখেছেন, মাহফুজা নামের মতো সম্পাদক নিজে কলাম লিখে বলেছেন যে সাংবাদিকদের মুক্তি দেওয়া হোক, যদি না তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, সেটা দুর্নীতির অভিযোগ হোক বা অন্য অভিযোগ হোক। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই গ্রেপ্তারের ধারাবাহিকতায় এখনো পর্যন্ত রয়ে গেছে। এখন এসে আমার বক্তব্য বা আমি যেভাবে দেখি যে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, এই নির্বাচিত সরকার এসে পুরো বিষয়টি আমি নিশ্চিত করে আমি জানি, বা নিশ্চিত করে জানি বলা যাবে না, আমি নিশ্চিত করে বিশ্বাস করি যে পুরো বিষয়টি তারা রিভিউ করবে, দেখবে কাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের ক্ষেত্রে একরকমের ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অভিযোগ না থাকে, নিশ্চয়ই সেই বিষয়গুলো গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক অবস্থান থেকে সেটা দেখবেন। এর জন্য আমাদেরকে মনে হয় আরেকটু অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে, যেহেতু বর্তমান সরকার, নির্বাচিত সরকার, তার বয়স খুবই কম, 2.5 মাস 3 মাস বয়স। এই 2.5 মাস 3 মাসের মধ্যে সব সমস্যা ছাড়া সমাধান করে ফেলবেন আমি সেটা মনে করি না। তবে নিশ্চয়ই এটা তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন, যারা অপরাধী, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে সেই দিকে তারা যাবেন কিনা, বা এই সমস্ত মামলা, যে সমস্ত সাংবাদিকদের নামে হত্যা মামলা দেয়া হয়েছে, হত্যা মামলায় যাদেরকে আটক রাখা হয়েছে, তাদের হয়তো সমাজে একটা ভাবমূর্তি আছে, তাদের হয়তো কিছু মানুষ পছন্দ করেন, কিছু মানুষ হয়তো পছন্দ করেন না। তারা হয়তো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছেন। যখন দেশে গণঅভ্যুত্থান চলেছে তখন তারা হয়তো, যখন মানুষ মারা যাচ্ছে তখন তাদের ব্যক্তি এবং তাদের ইনস্টিটিউশন হয়তো সেই যে রাস্তায় মানুষ যখন গুলি করে হত্যা করা হচ্ছিল তার পক্ষে তাদের এক ধরনের। গোলাম মুর্তজা, একটা প্রশ্ন প্রায়শই ভাবি যে আমি আপনার সঙ্গে সুযোগ পেলে করব, কিন্তু আজকে সুযোগটি পেলাম। যে ধরেন যেসব সাংবাদিকের কথা বলছেন যারা কারা অভ্যন্তরে রয়েছে, তারা একটি রাজনৈতিক দলের পারপাস সার্ভ করত, ফলে তারা কারাগারে যাওয়ার যোগ্য, এরকম একটি তো বয়ান হাজির করা হচ্ছে। তো ধরেন তাহলে আপনারা কার পারপাস সার্ভ করছেন? আপনাদেরকেও তাহলে জেলে যাওয়া উচিত নয়? আপনারাও তো কারো পারপাস সার্ভ করছেন। দেখেন, আপনি যেটা বলছেন যে বয়ান তৈরি করা হচ্ছে, আমি কোনো বয়ান তৈরি করছি না, নাম্বার 1। নাম্বার 2, কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার কথা আমি বলছি না। আমি বলছি জুলাইয়ে যখন
মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছিল, যখন একটি আন্দোলন চলছিল, সেই সময়ে যখন মানুষের হত্যাযজ্ঞ চলছিল, সেই সময়ে তারা সেই হত্যাযজ্ঞকে সমর্থন করেছে। তারা বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করেছে, সেটার কথা আমি বলছি না, 1 নম্বর। 2 নম্বর কথা, আপনি যদি আমার কথা বলেন, আমি এখন সরকারের চাকরি করছি, আমি সরকারের পারপাস সার্ভ করছি। না, আপনি না হয় এখন সরকারের পারপাস সার্ভ করছেন, কিন্তু যখন ওই আন্দোলন চলছিল তখন তো আপনি নিজে একজন সাংবাদিক হয়ে ডেইলি স্টারের মতো অফিসে বসে, ডেইলি স্টার একটা গণমাধ্যম, সেই গণমাধ্যমে বসে আপনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন, প্রচার করেছেন, যা লিখেছেন, ওটি কোন বিবেচনায় সাংবাদিকতার মধ্যে পড়ে? কি লিখেছিলাম বলেন তো, কেন সাংবাদিকতা? আপনি কি ধরে ধরে আপনি কি দেখতে চান আপনি কি কি? আপনি তো সব আপনার ফেসবুকেই আছে। আমার সব মনে আছে, আপনি সুনির্দিষ্ট করে 2-1টা ধরেন এখন তো মোটামুটি একটা স্পষ্ট হয়ে গেছে যে কারা কি উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো, গণহত্যা চালিয়েছিল। এই ইউনূসের সরকার বলেন, তারেক রহমানের সরকার বলেন, তারা এখনো কোথাও প্রমাণ করতে পারে নাই যে কারা কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আদালতে সেই সমস্ত তারা প্রমাণ হাজির করতে পারে নাই। সেরকম একটি ধরেন একটা সংঘাতপূর্ণ সময়ে একজন সংবাদকর্মী হিসেবে আপনি কি ভূমিকাটি রেখেছিলেন, সেই ভূমিকাটি আপনি কিভাবে করে দেখেন, এবং এটি গণমাধ্যমের কার্যালয়ে বসে? আপনি অনেক গড়পরতা অভিযোগ করছেন। আমি সুনির্দিষ্ট অভিযোগ করছি। আওয়ামী লীগের যে অভিযোগ, আপনি সেই অভিযোগ, আওয়ামী লীগের ভাষ্যটা বলছেন। ওকে, তাইলে আপনি তাহলে শেষ করি আমি, আপনি প্রশ্ন করেছেন অনেক বড়, আমাকে শেষ করতে দেন। সেই অভিযোগটি আপনি করছেন। আর আমি যে কাজ করেছি, আমি সাংবাদিক হিসেবে এই কাজ করেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি নিজে চোখের সামনে যে সমস্ত বিষয় দেখেছি, আমি যে ভিডিও ফুটেজ দেখেছি, আমি কারণ বাজারে যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং পুলিশ মিলে গুলি করে মানুষ হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছি। দেখে মানুষ হত্যার বিষয়টি নিয়ে কথা বলেছি। হেলিকপ্টার থেকে গুলি করতে আমরা রামপুরায় দেখেছি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। শিশুকে হত্যা করতে দেখেছি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। কোন দেশের সরকার তার সেনাবাহিনী, তার বিজিবি, তার র্যাব, তার পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করতে পারে না। জুলাই আন্দোলনে সেইভাবে মানুষ হত্যা করা, যে এই কথাগুলি তো আমরা বহুবার আপনার মুখেও শুনেছি, অনেকের মুখে শুনেছি, কিন্তু এখন পর্যন্ত ওই যে কি বলে 7.62 দিয়ে কারা গুলি করেছিল সেটি আসেনি। যাই হোক, নজরুল ইসলাম মিঠু এই যে গোলাম করছেন না, জি গুলি করার দৃশ্য দেখছেন, সেটাকেও প্রমাণ মনে করছেন না। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে, দেখুন আবু সাইদকে যে মারা হয়েছে, রাবার বুলেটে, আপনি সাংবাদিক হিসেবে জানেন রাবার বুলেটে কেউ মারা যায় না। তো আবার আর আবু সাইদের মৃত্যু কি হলো, এটা কি মীমাংসা হলো? এই যে আপনি কথা বলছেন সুলতানা, হ্যাঁ, আবু সাইদ রাবার বুলেটে মারা গেছে, এই তথ্যটা আপনি কোথায় পেয়েছেন? এই তথ্য তো আপনারা দেখেন, পুলিশের কথাতে যেই ইয়েগুলি এসেছে, পুলিশের হাতে কি রাইফেল ছিল? রাবার বুলেট ছিল, রাইট? সেই রাবার বুলেট থেকে আপনার অনুষ্ঠানটা 20 মিনিটের, কিন্তু আপনি আলোচনাটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, এটা 3 ঘন্টা আলোচনা। আচ্ছা, তাইলে আমি একটু নজরুল ইসলাম মিঠুর কাছে আসি। নজরুল ইসলাম মিঠু, এই যে আমি সুনির্দিষ্ট বিষয়ে থাকি, আমি সুনির্দিষ্ট বিষয়ে থাকি। নজরুল ইসলাম মিঠু, না এইরকম কথা বলতে না দিলে কিন্তু হবে না। অবশ্যই আমি মিঠু ভাইয়ের কথা শুনবো। আপনি বলেছেন আবু সাইদ মারা গেছে রাবার বুলেটে, আপনার এই তথ্যটি? না, আমি বলি না রাবার বুলেটে মারা গেছে, সরি, মিসকোট করবেন না। আবু সাইদকে যে পুলিশ গুলি করেছে, তার গুলিতে, বন্দুক থেকে রাবার বুলেট বেরিয়েছে, ওখানে অন্য কোনো গুলি ছিল না। এটা শতভাগ অসত্য তথ্য। সে মারা গেছে, অবশ্যই না, এটা ময়নাতদন্তের রিপোর্ট, এবং ওইটা সবার চোখের সামনে হয়েছে। আবু সাইদের গায়ে কোনো রক্ত ছিল না, ইভেন তার পোস্টমর্টমে কোনো গুলির চিহ্ন ছিল না, তার যে তদন্ত কর্মকর্তা বলেছে তার গেঞ্জিতে কোনো ফুটা ছিল না। যাই হোক ভাই, আপনি আচ্ছা নজরুল ইসলাম মিঠু, আপনি গোলাম মুর্তজা যে বলছিলেন যে একটি ঘটনা বা অনেক সাংবাদিকের বিরুদ্ধে এরকম নিষেধাজ্ঞা দেয়া আছে কিনা তার জানা নেই, কিংবা আপনি কি জানেন বাংলাদেশে বসে? জানা নেই। এই যে আপনি আমাকে মিসকোট করছেন, আমি একবারও বলি নাই যে আমার জানা নাই। দেখুন, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আমি সাংবাদিকতার মধ্যেই থাকি। সেটা হচ্ছে যে আমি সাংবাদিক হিসেবে আমি কি কোনো দলের পারপাস সার্ভ করব, নাকি আমি সাংবাদিকতার নীতিতে অটুট থাকবো, নাকি আমি সাংবাদিক হিসেবে ভবিষ্যতে একটি কোথাও সরকারি জবে অথবা ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে যাওয়ার জন্য আমি টার্গেট করব। এইটা হচ্ছে আসলে বিবেচ্য বিষয়। যে সাংবাদিকতা করবেন, আমার দৃষ্টিতে তাকে আসলে
সাংবাদিকতার মধ্যে থাকাটাই হচ্ছে উত্তম। ডাই অ্যাজ এ জার্নালিস্ট, why should I need to be a politician? If I need to be a politician, আমি কেন পলিটিক্যাল পার্টিতে নাম লেখাবো না? রাজনীতি করা তো অন্যায় কিছু না। তো আমি একটা প্রফেশনে থাকবো। লুক, বাংলাদেশের সাংবাদিকতা কেমন হয়েছে ওভার দ্য লাস্ট 2 decades, আমি যেটা দেখে এসেছি, একদম দেয়ার হ্যাজ বিন এ ক্লিয়ার পোলারাইজেশন, এ অ্যান্ড বি, সি ডি, এরকম করে কি সাংবাদিকতা হয়? আপনার ডেফিনেটলি একটি পলিটিক্যাল ফিলসফি থাকবে, আপনার ডেফিনেটলি কাউকে চয়েস হবে, কাউকে আপনি পছন্দ করবেন, কাউকে পছন্দ করবেন না, কারো নীতি পছন্দ হবে, কারো নীতি পছন্দ হবে না, এবং ইউ মাস্ট রাইট দোজ থিংস, যে আমি যেটা পছন্দ করছি না সেটা আপনি লিখতে পারেন। কিন্তু এখন আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে কিছু লোক সাংবাদিক অ্যাক্টিভিস্ট হয়ে গেছে, এদিকেও হয়েছে ওদিকেও হয়েছে। যারা এইটা হতে পারে নাই তাদের সংখ্যা সামান্য, বাংলাদেশে খুবই সামান্য, গুইনা দেখাইতে পারবো। কিন্তু তাদের অবস্থাটা কি জানেন? দে আর সাপ্রেসড। কিন্তু তাদের একটা প্রাইড আছে, ওকে আমি ভাই কারো কাছ থেকে কোনো ধরনের ডিউ আর আনডিউ ফেভার কখনো নেই নাই। এ ধরনের কয়েকজন সাংবাদিক এখানে আছে। আমাদের এডিটররা সবসময় বড় বড় কথা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই এডিটরদের কোনো ভূমিকা নাই, তারা শুধু মেঠো বক্তৃতার মতো বক্তৃতা দিয়ে যান। যখন প্রথম আলোর মতো পত্রিকা, ডেইলি স্টারের মতো পত্রিকা অ্যাটাকড হয়, তখন কিন্তু মানুষ, সাংবাদিকরা এবং সাধারণ মানুষ প্রতিবাদ করে। যখন প্রথম আলোর একজন রিপোর্টারকে আটক করা হয়, তখন কিন্তু সব সাংবাদিক নেমে যায়। কিন্তু প্রথম আলো অন্য কোনো সাংবাদিক, অন্য কোনো মিডিয়ার সাংবাদিক যখন আক্রান্ত হয়, উই হার্ডলি ফাইন্ড দ্যাট দে স্টুড বাই দোজ জার্নালিস্ট। মানে এই যে এক ধরনের আপনার কি বলে এটাকে, এলিগ্যান্স, মানে কি বলবো এটাকে, ব্রাহ্মণ্য, এইটা কিন্তু সাংবাদিকদের জন্য অনেক অনেক ক্ষতির কারণ। আপনি সাংবাদিক হিসেবে সাংবাদিক থাকেন, আপনার দল করতে হইলে সাংবাদিকতা ছেড়ে দেন, বলেন যে ভাই আমি আজকে থেকে সাংবাদিকতা করব না, আমি এটা করব। ইয়াস, আমি দেখছি এখানে দুটো ভাগ, সাংবাদিক ইউনিয়ন 2টা 3টা 4টা থাকতে পারে, রেজিস্টার সাংবাদিক থাকতে পারে, ইউনিয়ন থাকতে পারে। ইউনিয়নের যে রোল অ্যাজ এ ট্রেড বডি, সেই রোলের মধ্যে তো তারা নাই, সেই রোলের মধ্যে থাকার চেষ্টাও করেন না, বরঞ্চ মাই ম্যান, হিজ ম্যান, এইগুলো হতে হবে, পকেটম্যান হতে হবে। দিস ইজ নট জার্নালিস্ট। আপনি দেখেন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়ন আছে, তাদের যে রকম ভূমিকা সাংবাদিকতাকে, সাংবাদিকতার নীতিকে এবং সাংবাদিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য, আমাদের এখানে সেটা হচ্ছে না। আমাদের এখানে দলীয় লেজুর ভিত্তি ছাড়া খুব অধিকাংশ ক্ষেত্রেই তারা পিছপা হন না। তাদেরকে এই জায়গাটা থেকে আমাদের মুক্ত হতে হবে। আমি যদি সাংবাদিকতা করি, লেট বি এ জার্নালিস্ট অ্যান্ড আপহোল্ড দ্য স্পিরিট অফ ট্রু জার্নালিজম। আমরা তো ট্রু জার্নালিজম করার সুযোগ হারাচ্ছি, এবং যেহেতু আমরা এই সুযোগটা হারাচ্ছি, সেহেতু এই সাংবাদিকদের উপরে পলিটিক্যাল কর্তৃত্ব বজায় থাকছে। দেখেন আপনি কখন ছিল না এদেশে পলিটিক্যাল কর্তৃত্ব, এবং এই পলিটিক্যাল কর্তৃত্বের কাছে মাথা নত করার জন্য এই সাংবাদিকদের একটি অংশ বিরাটভাবে দায়ী। আপনি যদি সন্তোষ গুপ্তের কথা বলেন, ওনারা সাংবাদিকতা করছে না। আপনি ফয়েজ আহমেদের কথা বলেন, ওনারা সাংবাদিকতা করছেন না, করেননি। তার বই পড়েন, মধ্যরাতের অশহরের বই পড়েন ফয়েজ আহমেদের, হাউ বিউটিফুলি হি হ্যাড রিটেন তাদের সময়ের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর মধ্যে সমস্যা সংকুল সময়ে তো তারা দে ট্রাইড দেয়ার বেস্ট। তখন তো এত সুন্দর কমিউনিকেশন ছিল না, এত প্রিভিলেজ ছিল না। কিন্তু আমার যেটা হচ্ছে, সাংবাদিকদের করলে ভাই আসেন সাংবাদিকতাই করি, ডোন্ট টার্গেট এনি পজিশন দ্যাট সাংবাদিকতা আমাকে, সাংবাদিকের টার্গেট হওয়া উচিত ইউ শুড বি অ্যান এডিটর ওয়ান ডে, এবং রিটায়ার্ড অ্যাজ এন অ্যাডভাইজারি এডিটর, দ্যাট শুড বি ইয়োর পজিশন। সাংবাদিকতা কর্ম আবার অনেক প্রেস মিনিস্টার হইতে হবে, অনেক মন্ত্রী হইতে হবে, এটা হইতে হবে। ইটস নট মাই জব অ্যাজ এ জার্নালিস্ট।
সিম্পল হিসাব। জি, গোলাম মুর্তজা, আমি দেখলাম ধরেন আওয়ামী লীগ সরকার পতনের পরে আমার মনে আছে মুর্তজা ভাই, মানে আহ, ধরেন আমি যখন বাংলাদেশে ছিলাম, টকশো যখন করতাম, সবসময় চেষ্টা করতাম কিভাবে অন্তত, যেহেতু আমাদের দেশটা দুই ভাগে বিভক্ত, একটা ভারসাম্যপূর্ণ অবস্থা রাখা, যাতে করে দুই পক্ষেরই বক্তব্য হাজির হয়। এই জন্য আপনাকে বহুবার অনুরোধ করে আমার টকশোতেও এনেছে যে ভাই না আসলে তো আপনাদের বক্তব্যটা আসে না, মানে একটা কাউন্টার, প্রত্যেকেরই বক্তব্য থাকে, অডিয়েন্স তার মতো করে বুঝে নেয়, তাই না? কিন্তু আমরা দেখলাম যারা অনেকেই, ধরেন আপনি, আকবর, আরো অনেকের কথাই আমি বলতে পারবো, যাদেরকে একটা একটা ভিন্ন মত বলে যারা কথা বলতেন, বলছিলেন যে 16 বছর কথা বলতে পারেননি। আপনারা কি আসলে 16 বছর কথা বলতে পারেন নাই ভাই? আপনার এই প্রশ্নগুলো একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। অপ্রাসঙ্গিক মানেটা কি, যে 16 বছর কথা বলতে পারি নাই, পারেন নাই, এই যে কথাগুলো বলছে, আমি কবে বলছি এই কথা যে 16 বছর কথা বলতে পারি নাই? আমি 16 বছর বাংলাদেশের একটা সিচুয়েশন ছিল, কথা বলার কারণে, একটা লেখা শেয়ার দেওয়ার কারণে, ধরেন একজন সাংবাদিক গুম হয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলেছি। আমরা বহু ঝুঁকি নিয়ে কথা বলেছি। কেউ কেউ কথা বলেছে, অনেকে কথা বলেন নাই, কারো কারো কথা বলার কারণে কারো কারো উপরে নিপীড়ন নির্যাতন নেমে এসেছে। কিন্তু আপনি যদি গড়পড়তা এক, যেটা আকাশে বাতাসে একটা অভিযোগ, সেই অভিযোগটা যদি একজন মানুষের উপরে চাপিয়ে দেন, তাহলে সেটা তো আমার জন্য জবাব দেওয়াটা একটু বিব্রতকর। আমি 16 বছর বাংলাদেশে ছিলাম, 16 বছর বাংলাদেশে শেখ হাসিনার যে সময়কাল, এই সময়টাতে সাংবাদিকতা করেছি। আমি কোনো দলের সাংবাদিক হিসেবে কখনো কোনো দলের সাথে নাম লেখাইনি। আমি সাংবাদিকদের কোনো ইউনিয়নের সঙ্গে কোনো ইউনিয়নের সঙ্গেই আমার কখনো কোনোদিন কোনো সম্পৃক্ততা ছিল না। সবার সাথে আমার ভালো সম্পর্ক। আমি কোনো ইউনিয়নের সদস্য না, আমি কোনো ইউনিয়নের ভোটার না। আমি সাংবাদিকতাই করেছি, জুলাই আগস্টে সাংবাদিকতাই করেছি, সাংবাদিকতা ছাড়া অন্য কোনো কিছু করি নাই। যখন আমি মানুষ হত্যা করতে দেখেছি, তখন সেই মানুষ হত্যার প্রতিবাদ করেছি। এটা একজন মানুষ হিসেবে আমার অধিকার, আমি সেই অধিকারটা করেছি। আমি একজন সাংবাদিক, আমি একজন সচেতন নাগরিক, আমি সেই মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছি যে কোনো সরকার এইভাবে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে না। এখন এটাকে যদি আপনি বলেন অ্যাক্টিভিজম, তাহলে সেটা অ্যাক্টিভিজম। এটাকে যদি বলেন যে আমি, আপনাকে আর সাংবাদিক বলে, মানে ধরেন জুলাইয়ে যেভাবে করে আপনার ভূমিকা, আপনাকে কি আর ওই সময় সাংবাদিক বলে দাবি করতে পারে না? যদি আপনার মনে হয় যে আমি সাংবাদিক না, তাহলে সাংবাদিক না, তাহলে বাতিল করে দিবেন। কিন্তু আমি নিজেকে সাংবাদিক ছাড়া অন্য কোনো কিছু ভাবি না। আমি এখন সরকারি কাজের সঙ্গে আছি, এই সরকারি কাজ শেষ হয়ে যাবে 1 বছর 2 বছর, সরকারি কাজ শেষ হওয়ার পর আমি আবার সাংবাদিকতাতেই ফিরবো। আমি আমার যে সাংবাদিকতা অতীতে করেছি সেই সাংবাদিকতাই করব। এখন আপনার কাছে বা আর 10 জনের কাছে যদি মনে হয় যে না, আমি আর এখন সাংবাদিক নাই, আমি আর সাংবাদিকতা করতে পারবো না, সেটা যদি হয় এক রকমের ব্যাপার। আবার যদি কেউ বলে যে না, তাকে আর সাংবাদিকতা করতে দেয়া হবে না, তাহলে সেটা আরেক রকমের ব্যাপার। মুর্তজা ভাই, ধরেন আপনি ইউনূস সরকারের অনেক ভূয়সী প্রশংসা করেছেন, এবং আপনি বলবেন যে আপনি ইউনূস সরকারের আমলি এখানে সরকারি দায়িত্বও পেয়েছেন। তো গতকালই দেখলাম মহিউদ্দিন সরকার, তিনি তাকে নিয়ে কালের কণ্ঠ একটি রিপোর্ট করেছে, সেখানে তিনি অভিযোগ করেছেন যে ডক্টর ইউনূসের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি তাকে বিভিন্ন সময় ফোন করে হুমকি ধামকি দিতেন। অথচ আপনার সরকার, মানে ইউনূসের সরকার দাবি করত যে তারা অবাধ স্বাধীনতা, ইতিহাসের নজিরবিহীন গণমাধ্যমের স্বাধীনতা ভোগ করেছে। গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করেছে কথা সবাই স্বীকার করবে। 1.5 বছরে গণমাধ্যম গালি দেয়া থেকে শুরু করে, সামাজিক যোগাযোগ গালি দেয়া থেকে শুরু করে সবকিছুই করেছে। এখন শফিকুল আলম ওই পার্টিকুলার ওই সাংবাদিককে যে হুমকি দিয়েছেন, আমি এটা গতকালকেই প্রথম শুনেছি। এখন শফিকুল, এই প্রশ্নটি আপনি আমাকে না করে এই প্রশ্নটি আপনার করা দরকার ছিল শফিকুল আলমকে, যে ভাই আপনি ওনাকে হুমকি দিয়েছিলেন কিনা, বা দিলে কেন দিয়েছিলেন, এই জবাবদিহিতাটা ওনার করার কথা। এই জবাবদিহিতাটা নজরুল ইসলাম মিঠু ভাই, আপনি একটু আমাদেরকে বলেন তো আপনারা কতখানি স্বাধীনতা ভোগ করছেন বা ইউনূসের আমলে করেছেন? আমি সাংবাদিক হিসেবে আমি দাবি করি আমি সবসময় স্বাধীন। এখন মানে অন্যরা কতখানি স্বাধীন সেটা অন্যরা বলতে পারবে। তবে মুর্তজা ভাই অনেক বিজ্ঞ মানুষ, জ্ঞানী সাংবাদিক, তার লেখনীর অনেক ধার আছে।
উনি যে কথাটি বলেছেন যে ইউনূস সরকার আমাদের আহ, গণমাধ্যম অপার স্বাধীনতা ভোগ করেছেন, আমি এটার সাথে একমত হতে পারি না। কারণ ওই আমলেই আহ, প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হয়েছে। আহ, অনেকগুলো টেলিভিশন, নিউজ পেপার দখল হয়েছে, অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে। আপনারা হয়তো বলতে পারেন যে হ্যাঁ, দে ওয়ার লয়াল টু হাসিনা। এরা কি আসলে সবাই কিনা? আমি তো অনেককে চিনি, পার্সোনালি আমি তাদেরকে চিনি, অনেক মানুষকে যারা এই লয়াল ছিল না, কিন্তু এই চেঞ্জ ওভারের পরে দে বিকাম আনএমপ্লয়েড। তারপর ধরেন যে মব যেগুলো হয়েছে, সাংবাদিকদের উপরে হয়েছে, আহ, সংবাদপত্র অফিসে হয়েছে। সো আপনি যদি হলফ করে বলতে চান যে অবাধ স্বাধীন ছিল গণমাধ্যম ইউনূসের আমলে, আপনার একটি কথাই কিন্তু ইয়ে আছে যে সাংবাদিকদের অনেককে বিদেশে যেতে দেওয়া হয়নি। তারপরে নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা জারি তো সরকার করবে না দাদা, নিষেধাজ্ঞা জারি করতে হলে কোর্টের পারমিশন লাগে। সেটা তো আমরা দেখিনি কখনো যে কোর্ট থেকে বলছে যে দিজ আর দ্য জার্নালিস্ট ক্যান বি এবল টু ট্রাভেল টু আদার কান্ট্রিজ, অথবা তার এই জায়গা থেকে এই জায়গায় যেতে নিষেধাজ্ঞা আছে। এখন যদি ওই গায়ের জোরে আমরা বলি, হাসিনা যেরকম গায়ের জোরে চালিয়েছে, ইউনূস সাহেব তো একই রকম গায়ের জোরে চালিয়েছে। এখন তারপরেও যদি আমরা সংশোধিত না হই, এখন আমরা একটি নির্বাচন হয়ে গেছে, একটি নতুন সরকার এসেছে, সেই সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই বলছেন যে আমরা আসলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব। কিন্তু সেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমরা মুর্তজা ভাই খুব ভালো করে বলেছেন যে নতুন সরকার, এই নতুন সরকার থেকে তো আমরা ডেফিনেটলি একটা ডিভিডেন্ড দিচ্ছি যে 100 ডেজ হয় নাই, 90 ডেজ হয় নাই, 3 মাস হয় নাই, একটা মধুচন্দ্রিমার পিরিয়ড চলছে। বাট মর্নিং শোজ দ্য ডে, আপনি এই ইউনূস সরকারের আমলে যে মামলাগুলো হয়েছে, যে মামলাগুলো রিভিউ করবেন না? রিভিউ করার জন্য তো কমিটি করতে হবে, একটা বসতে হবে, বসে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই যে মানুষগুলোর বিরুদ্ধে, আমি তো ইন্টারন্যাশনাল সব অর্গানাইজেশন দেখছি, HRW, তারা যেরকম অপরাধের বিচার চায়, তারা সেরকম বিনা অপরাধে যারা বন্দী আছে, একটা মানুষকে আপনি উইদাউট চার্জ ইউ ক্যানট কিপ কনফাইন ফর 2 ইয়ার্স, ইজ নট জাস্টিস। এটাকে আপনি জাস্টিস বলতে পারেন না। আমি যদি চার্জশিটেড আসামি হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আপনি আমাকে ডেফিনেটলি ইনভেস্টিগেট করে তারপরে আপনি বলবেন যে হ্যাঁ, ইউ আর দিস টাইপ অফ অফেন্ডার, আপনার বিরুদ্ধে এই চার্জ আছে, আপনাকে এইভাবে এই আইনের আপনাকে ইমপ্লিকেট করা হয়েছে। সো যাতে আমি আইনের কাছে সাহায্য, প্রোটেকশন চাইতে পারি। প্রত্যেকটা মানুষেরই তো অধিকার আছে আইনের প্রোটেকশন চাওয়ার, সে আপনি আমি যেই হোক। এবং আমি এটা সবসময় আপহোল্ড করতে চাই, রাষ্ট্র এটা আপহোল্ড করবে, রাষ্ট্রের দায়িত্ব যে একটা মানুষ যেন তার আইনের প্রোটেকশন চাওয়ার অধিকারটা রক্ষা হয়। সেটা রক্ষা না হলে তো আপনি এই যত অ্যাকাউন্টেবিলিটির কথা বলবেন, যত ডেমোক্রেসির কথা বলবেন, কোনো কিছুই তো জাস্টিফাইড হবে না। আমরা আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চাই, আমার এই সবগুলো জায়গা লাগবে। আমি সস্তা কথা বলবো, আর একদিকে আমি কথা বলবো, অন্যদিকে বলবো যে কাজে দেখবো ভিন্ন, সেটা হলে এটা আসলে এক ধরনের মানুষের সাথে প্রতারণা করা হবে। আমি নিশ্চয়ই চাইবো না যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা কখনোই এরকম প্রতারণামূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন। গোলাম মুর্তজা, আপনার গোলাম মুর্তজা একটা প্রশ্ন আপনাকে আমার করতে ইচ্ছা করছে, প্রশ্নটা শেষ করি। মিঠু ভাইয়ের কথার সঙ্গে আমি একটু যোগ করে আসি। আমার এখানে তো আমি এক বাক্যে কথা বলেছি, আমি কোনো ব্যাখ্যা দিই নাই, ব্যাখ্যা না দিয়েই আরেক জায়গায় চলে যাওয়া হচ্ছে। প্রথমত কথা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ডক্টর ইউনূস সরকারের সময়ের যে অভিজ্ঞতার কথা বা যে ঘটনাগুলো মিঠু ভাই বললেন, তার সঙ্গে আমার দ্বিমত নেই, আমি তার সঙ্গে একমত যে এই ঘটনাগুলো বিদ্যমান ছিল। ধরেন এখন যুক্তরাষ্ট্রের দিন, আমি দিনের বেলায় বসে আছি, আর আমি তো বলতে পারি না যে এখন রাত। যে ঘটনাগুলো তো দেখা গেছে, যে ঘটনাগুলো তো সবাই দেখেছে, ডেইলি স্টার ভাঙা তো মানুষ দেখেছে, প্রথম আলোতে আগুন দেয়া তো মানুষ দেখেছে। সুতরাং এটা তো গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে না। ডক্টর ইউনূস সরকারের সময় দুটি চিত্র ছিল, দুটি চিত্রের একটি চিত্র ছিল একটা মবের একটা আতঙ্ক ছিল,
একটা গণমাধ্যম একটা জিনিস লিখবে, লেখার ফলে হাসিনা আমলে ছিল ডিজিএফআই এর ভয়, হাসিনা আমলে ছিল গোয়েন্দা সংস্থার ভয়, তুলে নিয়ে যাওয়ার ভয়, আর ডক্টর ইউনূস সরকারের সময়টাতে ছিল মবের ভয়, যে আমি একটা সংবাদ লিখবো, লেখার ফলে মব দ্বারা আক্রান্ত হব, আক্রান্ত হলে আমাকে রক্ষা করবে কে, এই ভয়টা ডক্টর ইউনূস সরকারের সময়ের পুরো সময়কালের মধ্যে ছিল। এটা সরকার, এই মবটা সরকার কন্ট্রোল করতে পারে নাই, কন্ট্রোল করার চেষ্টাও করেছে, কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে চেষ্টাতেই অনেক বড় দুর্বলতা ছিল। সুতরাং এটা আমি যে আগের অংশটুকুতে বলেছি যে অবাধ স্বাধীনতা বলতে যেটা বোঝায়, যে যেটা বোঝায় সেটা যদি এইভাবে বলে দেই তাহলে এটা প্রকৃত চিত্রটা বলা হবে না। মিঠু ভাই যেটা বলছেন, তাহলে আমি তার সঙ্গে কুতর্ক করতে পারি এখন, কিন্তু আমি ওই কুতর্কের জায়গাতে যেতে চাই না, কারণ আমরা সাংবাদিকতার জায়গাটাতে থাকতে চাই। আমি আবারও বলছি যে আমি এখন সরকারের কাজের সঙ্গে আছি, আমি সাংবাদিকতা ছাড়া জীবনে কিছু করি নাই, আবারও সাংবাদিকতাতেই ফিরবো। সুতরাং সাংবাদিকতায় ফিরতে হবে, সাংবাদিকতা যদি না ফেরা হয় তাহলে। আরেকটা জিনিস যেটা আমি শেষ করি আমার বক্তব্যটা, এই যে সমস্ত সাংবাদিকদের হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যখন একেবারে প্রথম দিকে যখন নাহিদ ইসলাম তথ্যমন্ত্রী, নাহিদ ইসলাম যখন একদিন সিনিয়র সাংবাদিকদের, অনেক সাংবাদিক ছিলেন, সাংবাদিকদের ডাকে তথ্য মন্ত্রণালয়ে, সেদিনও আমি বলেছিলাম যে সাংবাদিকদের যে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এটা খুবই অন্যায় কাজ হচ্ছে। সাংবাদিকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেটা দুর্নীতির অভিযোগ থাকুক আর অন্য অভিযোগ থাকুক, যার কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেই অভিযোগটি সামনে এনে জাস্টিফাই করে তার বিচার করতে পারে। তখন একটা যুক্তি দেওয়া হচ্ছিল যে এদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, এদেরকে যদি না হয় তাহলে মানুষের সামনে পড়লে নানা রকমের অপ্রীতিকর ঘটনা হবে। এটা খুব স্ট্রং যুক্তি না, আমি জানি, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার যে হাসিনার সময়ে যে ভয় ছিলাম ওইটার সাথে তুলনামূলক একটা আলোচনা হয়তো আমার মাথার মধ্যে এসেছে, সেটার পরিপ্রেক্ষিতে আমি ঘটনাটা বলেছি। আপনি বলেন, এবার প্রশ্ন করেন। মুর্তজা ভাই, একটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে। ধরেন আপনি বলছিলেন যে জুলাইয়ে এত মানুষকে হত্যা করা হয়েছে, এটি দেখে আপনি একজন মানুষ হিসেবে প্রতিবাদ করেছেন, এটি আপনার কাজ। আজকে মুর্তজা ভাই, এই শত শত বাচ্চারা টিকার অভাবে মারা যাচ্ছে, একটি লাইন তাদের জন্য কি আপনি লিখেছেন মুর্তজা ভাই? আমি আমার জায়গা থেকে, এখন আমি সাংবাদিকতা করছি না, নাম্বার 1, নাম্বার 2 আমি সরকারের কাজ করছি। আমার জায়গা থেকে যেখানে বলা দরকার আমি সেখানে বলেছি, আমার জায়গা থেকে যেখানে কাজ করা দরকার ছিল সেখানে করেছি। বাংলাদেশ যাতে টিকা পায়, সেই টিকা পাওয়ার জায়গাতে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 2.5 কোটি ডোজ টিকা পেয়েছে, সেই জায়গাটাতে আমি কাজ করেছি। আমার এখন যে কাজ আমি সেই কাজ করছি, আমার এখনকার কাজ পত্রিকায় লেখা। এখন এইটির দায় পুরোপুরি ইউনূস সরকারের। আপনি জানেন ইউনিসেফ জানিয়েছিল, গ্যাভি জানিয়েছিল যে এটি একটা মহা বিপর্যয় হবে বাংলাদেশের জন্য। তো ইউনূস সরকার যে দায় নেয়নি, আপনার ধরেন আপনি তো ইউনূস সরকারের একটি পার্ট, এখন নয় বিএনপি সরকারের পার্ট, কিন্তু আপনি মূলত ইউনূস সরকারের অংশ ছিলেন, তো সেই দায় তো ওই সরকারের অংশ হিসেবে আপনার কাঁধেও বর্তায়। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম না, 1 নম্বর। আপনি সরকারের একটি অংশ, হোক যে প্রেস মিনিস্টার। আপনার আসলে প্রশ্নটা ঠিক করা দরকার যে আপনি আসলে আমার সঙ্গে কি নিয়ে আলোচনা করবেন। না, অনেকগুলো বিষয় তো আপনার সঙ্গে আসে। যে ঘটনা ঘটেছে, হামের ঘটনার কারণে যে শিশুদের মৃত্যু হচ্ছে, এটার একটা প্রপার তদন্ত হওয়া দরকার, একদম নির্মোহভাবে। আমি প্রশ্নটি আপনাকে করলাম এই কারণে, সরকারের একটি মানুষের মুখ থেকে এখন পর্যন্ত এই যে শত শত বাচ্চা, দুধের শিশুরা মারা যাচ্ছে, একটি মানুষের মুখ থেকে একটি সহানুভূতির শব্দ এতদিনে পর্যন্ত শুনতে পেলাম না। আমি শেষ করি, এটার একটা নির্মোহ তদন্ত হওয়া দরকার। এর জন্য দায়ী হোল ইউনূস সরকার, এর জন্য দায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়, এর জন্য দায়ী স্বাস্থ্য উপদেষ্টা, না কে দায়ী, কারা দায়ী, কতজন দায়ী, সুনির্দিষ্ট তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের গণমাধ্যমের বা আপনার গণমাধ্যমের বা আপনি যে প্রোগ্রাম করছেন এই জায়গায় আমাদের এই দায়িত্বটি হওয়া দরকার। সেই দায়িত্বটির কথা আপনি বলতে পারেন, আমিও সেই দায়িত্বটির কথা বলছি, কিন্তু এই ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কি করেছে সেটার দায়িত্ব আর প্রেস মিনিস্টার নিচ্ছে না, সেটার দায়িত্ব প্রেস মিনিস্টারের কাছে জিজ্ঞেস। আপনি স্বাস্থ্য উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে সে কেন টিকা আমদানি করেনি। গতকালকে যে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর ইউনূসকে, এখন নজরুল ইসলাম মিঠু, অবশ্যই ডক্টর ইউনূসকে আপনি প্রশ্ন করবেন, অবশ্যই করতে পারবেন। ডক্টর ইউনূস কি প্রশ্ন করছে নাকি? নজরুল ইসলাম মিঠু, কতটা অ্যাকাউন্টেবল আপনারা করতে পারছেন? ডক্টর ইউনূসের সরকার কি বা কতটুকু করতে পেরেছেন? আর এখন তারেক রহমানের সরকারের সঙ্গে ডক্টর ইউনূসের সরকারের কোনো পার্থক্য আছে কিনা?
ডেফিনেটলি পার্থক্য আছে, পার্থক্য কেন থাকবে না? বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার। আমি অ্যাকাউন্টেবল হব কিনা অ্যাজ অ্যান অথরিটি, সেটা আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি যখন রাষ্ট্র পরিচালনা করবো, অথবা আমি কোনো অফিস পরিচালনা করবো, সে আমার অফিসই পরিচালনা করছি, সেই অফিস পরিচালনাটা কতটা অ্যাকাউন্টেবল ভাবে আমি করব, তার উপর ডিপেন্ড করে আমি আসলে মানুষ অ্যাকাউন্টেবিলিটি পাবে কিনা। ওই সিস্টেমটা আমার থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম থাকতে হবে প্রথম। আর দ্বিতীয় কথা যেটা আমি জনাব মুর্তজা যেটা বলেছিলেন, সেটা হচ্ছে যে নির্মোহ তদন্ত হওয়া উচিত। আসলে কি রাষ্ট্র পরিচালনা অথবা কোনো সংসার পরিচালনা করা, দুইটাই কিন্তু আপনার এফিসিয়েন্সি দরকার হয়। আপনার এই এফিসিয়েন্সি যখন না থাকে, তখন আপনি দেখবেন যে হজবরল ঘটনাগুলো ঘটে। এবং সেই হজবরল ঘটনাগুলো আমরা এই গত অন্তর্বর্তী সরকারের সময় অনেক ক্ষেত্রে দেখেছি। যেমন দেখেছি আমরা মবকে প্রথম জাস্টিস বলা হলো। হ্যাঁ, mob cannot be charged justice under any circumstances. It is a violence, it's a crime. পরে কিন্তু বলা প্রশ্ন হলো হচ্ছে- প্রেসার গ্রুপ। না, listen, let me finish. আপনার মব জাস্টিস নামে এস্টাবলিশ করতে গিয়ে দেখলেন যে না, এটা আসলে এটা ইনজাস্টিস হচ্ছে। যখন বুঝতে পারলেন, তখন একজন ভদ্রলোক বললেন, আমাদের প্রিয় বন্ধু বললেন যে এটা একটা প্রেসার গ্রুপ। মানে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস হি ক্যান সে লাইক দিস, প্রেসার গ্রুপ। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমি প্রেসার গ্রুপ বলছি, তখন কিন্তু আমি ওদেরকে এনকারেজ করতেছি। মোর দেন 300 পিপল ওয়ার লিঞ্চড। হ্যাঁ, মবের শিকার হয়ে 300-র বেশি মানুষ মনে হয় ওই সময় মারা গেছে। এটা আইন ও সালিশ কেন্দ্রের কতগুলো রিপোর্ট আছে, ওদের মান্থলি রিপোর্ট আছে। এখন এই যে মানুষগুলো মারা গেছে, প্রথমত হচ্ছে মবের শিকার হয়ে যে মানুষটি মারা গেছে, এখানে একটি অপরাধ সংঘটিত হয়েছে। সেই অপরাধের কি আপনারা বিচার করেছেন? একটা বিচার তো পাওয়ার কথা, একটা জিডি হওয়ার কথা, একটা মামলা হওয়ার কথা। মামলা হলে তখন দুইটা মানুষকে আপনি আইনের আওতায় আনবেন। এই যে অ্যাকাউন্টেবিলিটি না করে আপনি ভিজিল্যান্টি গ্রুপকে আপনি উৎসাহিত করছেন থ্রু টেলিং দ্যাট দে আর দ্য প্রেসার গ্রুপ। মানে এটা আমার জন্য, এই দেশের নাগরিক হিসেবে আমার কাছে তখন খুব লজ্জিত মনে হয়েছে যে আমি মবকে, আপনার কাজ হচ্ছে, আপনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছেন, আপনার হাতে স্টেট মেকানিজম আছে। আপনি এই স্টেট মেকানিজম যখন ব্যবহার না করে আপনি ভিজিল্যান্টি গ্রুপ করছেন, তখন ইটস এ ক্রাইম। এবং সেই ক্রাইমের দায় এই জনাব যিনি বলেছেন, প্রেস সেক্রেটারি, উনি তো দায় এড়াতে পারবেন না। সেই আপনি যখন এই আপনার টিকা, আমাদের একটা প্রাউডের জায়গা ছিল ফর এ লং টাইম, ইপিআই বলে যেটাকে, এক্সটেন্ডেড কি বলে ইমিউনেশন প্রোগ্রাম, যেটা সেইটার জায়গায় আমাদের এরকম একটি ঘটনা ঘটেছে, অকল্পনীয়, যে যেই রোগের জন্য, যেই কতগুলো রোগের জন্য টিকা দেওয়া হয় বেসিক, সেই টিকাগুলো তো একটা সিস্টেমে, ইউএন এর একটা সিস্টেমের মাধ্যমে কেনা হয়, গেবি এবং আপনার ডব্লিউএইচও। সো সেটাকে যখন আপনি গুরুত্বই দিলেন না, তখন বুঝতে হবে যে আপনার এফিসিয়েন্সির অভাব ছিল। অ্যান্ড এফিসিয়েন্সির অভাব থাকার কারণে যদি এই নাগরিকের ক্ষতি হয়, ইটস এ কালপাবল হোমিসাইড। রানা প্লাজার মালিকের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, এখানে হত্যা মামলা করছে, হুইচ ইজ নট ট্রু, এটা কালপাবল হোমিসাইড। ওটা হাইকোর্টে গেলে টিকবে না হয়তো হত্যা মামলাটা, কারণ হত্যা করতে হলে আপনাকে একটা পরিকল্পনা থাকতে হয়। ওইটা হচ্ছে নেগলিজেন্স। এই নেগলিজেন্সের অভাবে দে শুড বি চার্জড ইন আন্ডার কালপাবল হোমিসাইড। সো এটা হবে অ্যাকাউন্টেবিলিটি, যদি আমরা অ্যাকাউন্টেবিলিটির কথা বলি। আর আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে নতুন যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তারা এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে বিবেচনা, এমার্জেন্সি কিন্তু তারা ভাইরাসের ব্যবস্থা করেছেন, টিকার ব্যবস্থা করেছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। 1.5 বছর যখন আমরা এটাকে ঢিলাবি দিয়েছি, তখন এই বাচ্চাগুলোকে আমরা আসলে বাঁচাতে পারি না, তাদের উপর জাস্টিস করতে পারিনি। এবং এই ইনজাস্টিসের ফলে 300-র বেশি বাচ্চা মারা গেছে। দায়িত্ব ইউনূস সরকারকে নিতে হবে। আর ইউনূস সরকার যে অ্যাকাউন্টেবল না, উনি তার টেনিউরে হি নেভার ফেসড এ প্রেস কনফারেন্স।
উনি 2টা বা 3টা মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন ঢাকায়, আর দেশের বাইরে যখন গেছেন অন্য 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 জায়গায়। দ্যাট ইজ তার অ্যাকাউন্টেবিলিটি বোধহয় ওই 3 বা 4 এরকম মিডিয়া, লোকাল আর ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে। ঢাকার যারা সাংবাদিকতা করেন তারা তো অ্যাটলিস্ট এক্সপেক্ট করেন in 1.5 year time he should have appeared before a press conference. He didn't. Is it justice? Is it accountability? Is it transparency? No. আমি আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং এটাকে ফেলতে পারি না যে এটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা ছিল। একমাত্র লোক ছিলেন তার স্পোক্স পারসন, আর মানে তাকে মনে হতো যে হি ইজ দ্য ইউনুস, উনি কথা বলতেন, উনি সব সিদ্ধান্ত দিতেন, ওনার কাছে সবকিছুর চাবিকাঠি ছিল। এটা এরকম আমার কাছে মনে হয়েছে, কিন্তু সেটা তো আসলে প্র্যাকটিক্যাল হওয়া উচিত ছিল না। প্র্যাকটিক্যাল হওয়া উচিত ছিল, উনি নিজে বলেছেন উনি সবকিছু অ্যাকাউন্টেবল হইতে করবেন, ওনার উচিত ছিল মানুষের সামনে এসে, প্রেসের সামনে এসে কথা বলা, প্রশ্ন নেওয়া এবং প্রশ্নের জবাব দেওয়া। জি, গোলাম মুর্তজা, আমি জানি আপনার অনেক কিছু বলার আছে। না, খুব বেশি কিছু বলার নেই এখানে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির কথা মিঠু ভাই যেটা বলেছেন সেটা অবশ্যই একজন সাংবাদিক হিসেবে তিনি যে কথা বলেছেন তার এই কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো স্বাভাবিকভাবে। যেমন বর্তমান প্রধানমন্ত্রী, যে কোনো সাংবাদিকের প্রত্যাশা থাকবে যে তিনি মিডিয়ার সামনে আসবেন এবং প্রেস কনফারেন্স করবেন, এবং সেই প্রেস কনফারেন্স হবে ওই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছির মতো নয়। সেই প্রশ্নটা হবে যে সেখানে স্বীকৃত গণমাধ্যমের সাংবাদিকরা থাকবেন এবং তার কাছ থেকে প্রশ্ন করবেন। ডক্টর ইউনূসের ক্ষেত্রে একই কথা, উনি যেটা বলেছেন সেটাই হওয়া উচিত ছিল। সেটা থাকলে হয়তো অনেক জিনিস অনেক 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 জবাবদিহিতা নিশ্চিত করা যেত। তাহলে হয়তো অনেক ঘটনা ঘটার আগেই হয়তো সমস্যার সমাধান করা যেত না। যেমন সাংবাদিকরা তো জানতে পারে নাই যে টিকা নিয়ে যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে। আমরা একটা সিস্টেম পরিবর্তনের কথা বলা হচ্ছে, সিস্টেম পরিবর্তন করে যদি দেশের জন্য ভালো কিছু হতো তাহলে কারো কোনো আপত্তি ছিল না। এখন আপনি সিস্টেম পরিবর্তন করতে গিয়ে যদি টিকা সংগ্রহই করতে না পারেন তাহলে তো এটা একটা ক্রাইম। এবং মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, আপনি যে কথা বলছেন শিশু মারা গেছে, এটা কোনো মানুষের পক্ষে স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব নয়, নেওয়া উচিত নয়। অবশ্যই এটা যেটা যে অপরাধ, একটা হলো ভুল, একটা হলো অন্যায়, আর কিছু আছে অপরাধ। সেটা যদি ভুল হয়, ভুলের মতো সিদ্ধান্ত, অন্যায় হলো অন্যায়। এরকম একটা অদক্ষ অযোগ্য সরকারকে আপনারা যে ভূয়সী প্রশংসা করে নিয়ে এসেছিলেন, মনে হয় যে এটা একটা বড় ভুল হয়েছিল? ভূয়সী প্রশংসা করে সরকারকে নিয়ে আসা হয় নাই। ভূয়সী প্রশংসা করা এই সরকারকে হয় নাই। শেখ হাসিনার অপকর্মের বিপরীতে দেশের মানুষের কাছে আর কোনো অপশন ছিল না। দেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল শুধু নয়, শেখ হাসিনার অপশাসনের কারণে, শেখ হাসিনার অন্যায় অপরাধ প্রবণতার কারণে। সেইটার পরিপ্রেক্ষিতে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানের পরিণতিতে একটি সরকার এসেছে। সেই সরকারের মূল্যায়ন এখন মিঠু ভাই যেমন করছেন, সেই সরকারের মূল্যায়ন সামনের সময়টিতে আরো নির্মূল হবে। যে কারণে আমি বলছিলাম কি, দেশের মানুষ আসলে কারা? দেশের মানুষ বলতে আপনারা কি বোঝেন? ধরেন আপনার এই যে সাংবাদিকদেরকে এখন জেলে ভরে রাখা হয়েছে, বলা হচ্ছে আওয়ামী সাংবাদিক, তাই তাদের জেলে থাকা উচিত। তো ওই রকমই নাকি যে সাংবাদিক তাই জেলে পোড়া হচ্ছে, এই তথ্য আমি জানি না। আচ্ছা, তাহলে তাদের অপরাধটা কি? সেটাই তো কথা, যার অপরাধ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অথবা তাকে ছেড়ে দিতে হবে, মুক্তির ব্যবস্থা করতে হবে। 20 মাসেও তো আপনারা কেউ কিছু করেন নাই। কেউ কিছু পারে নাই। নতুন সরকারকে সময় দেন। আমি যেটা শুরুতে বললাম, তারা নিশ্চয়ই, মিঠু ভাই যেটা বললেন, একটা কমিটি করতে হবে, রিভিউ করতে হবে। কেউ প্রত্যাশা করছে ইতিমধ্যেই করা উচিত ছিল, আর আমি মনে করছি যে এখনো সামনে সময় আছে, তাদেরকে একটু সময় দিলে তারা বিষয়গুলো দেখবেন, ছেড়ে দিবেন, মুক্তি দিবেন। আমি কিন্তু সেই কথা বলছি না, আমি বলছি বিষয়গুলো তারা দেখবেন। জি, নজরুল ইসলাম মিঠু, যদি শেষ কিছু বলতেন। শেষ বলে কোনো কথা নেই, সব শুরু দিয়েই শুরু চলছে। একটা জিনিস হচ্ছে যে আপনি আসলে সুস্পষ্টভাবে কোনো কিছু জানতে চান কিনা সেটা। আর আদারওয়াইজ আমি একটা জেনারেল করতে চাই, সেটা হচ্ছে যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ টিকে থাকতে হবে। কারণ রাষ্ট্রের যেই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, যেই উপাদান আছে, তার মধ্যে সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে জনগণ। জনগণ ছাড়া কোনো রাষ্ট্র হয় না। এটা ইউটোপিয়া হবে যদি আপনি ভাবেন। এবং সেই রাষ্ট্রে নানান মতের, নানার দিকের, নানা চিন্তার মানুষ থাকবে, এবং সেই নানা চিন্তার মানুষকে আমি হয়তো মুর্তজার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারি, বাট আমি যেন মুর্তজার ওই দ্বিমত করার কথাটার মধ্যে রেসপেক্টফুলি আমি করতে পারি, অপোজ করতে পারি, সেই সিচুয়েশনটা থাকতে হবে।
আমাদের মূল সমস্যা হচ্ছে উই আর নট রেসপেক্টফুল টু ইচ আদার। আমার মনে হয় আমি যদি মুর্তজাকে একটু সম্মান করে তাহলে মনে হয় আমার সম্মান কমে যাবে। নো, আমি যদি সুলতান আপনাকে সম্মান দেখাই, আমার সম্মান বাড়বে। কিন্তু আমরা সেটা উল্টা ভাবে দেখি বলেই আমাদেরকে মনে হয় যেন উফ, আমি হেরে গেলাম। হেরে যাওয়া না, যেরকম আমি বলছি যে শেষ নয়, শেষ কথা নয়, শুরু। আসলে আমাদের প্রতিদিনই নতুন করে শুরু হয়। আমরা যখন রাস্তায় গাড়ি চালাতে বের হই, প্রতিদিন একই রাস্তা দিয়ে বের হই, কিন্তু প্রতিদিন নতুন ভাবে বের হই, প্রতিদিন নতুন সিচুয়েশনে থাকি। এবং এই নতুন সিচুয়েশনে অ্যাডাপ্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাডাপ্ট করবেন রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকেও প্রতিদিন নতুন নতুন সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে হয়। কালকে ঘূর্ণিঝড় হলে আপনি বাসায় বসে থাকলে তো হবে না, কালকে ইউ উইল হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্যাট। আপনার জি। সামনে ওয়ার্নিং আছে, আপনি ওয়ার্নিংটাকে দেখবেন। আর মূল কথা, আপনার এই যে রাষ্ট্র যদি তার সরকার এবং তার জনগণকে যদি শ্রদ্ধা না করতে পারে, তাকে যদি কনফিডেন্সে না নিতে পারে, তাহলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ খুব খারাপ হয়। এরকম অনেক রাষ্ট্র আছে পৃথিবীতে, ওই যে অলিগার্ক, তারপরে অথরিটেরিয়ান, ফ্যাসিজম, ওইসব জায়গায় দানা বেঁধে উঠবেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার যেরকম আছে, আপনি জনগণ হিসাবে আপনি আপনার ন্যায্য হিসাবটুকু বুঝে নিতে হবে। আপনাকে আপনার রাইট সম্বন্ধে জানতে হবে। আপনার উপরে চাপিয়ে দিবে সেটা হওয়া উচিত না, বিকজ ইউ হ্যাভ ভোটেড দিস পিপল টু পাওয়ার। আপনাকে শাসন করার অধিকার আপনি দিয়েছেন, যেহেতু আপনি দিয়েছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি ভ্যাট সমস্যা তো দিচ্ছেন, আমাদের ওখানেই, ভোটিং তো আপনি নাই। ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন। এই সিস্টেমটাও ডেভেলপ করার জন্য ইউ উইল হ্যাভ টু কোঅপারেটিভ। আপনি সরকার এবং জনগণ যদি কোলাবোরেটিভ না হয়, তাহলে উন্নয়নও বাধাগ্রস্ত হবে, ডেমোক্রেসিও মুখ থুবড়ে পড়বে। আমরা জি সেটা কেউই চাই না। আমরা চাই আসলে আমরা সামনের দিকে আগাই, আমাদের জি আর পিছনে ফেরার রাস্তা নাই। অনেক ধন্যবাদ আপনাকে। জি। গোলাম মুর্তজা যদি শেষ কিছু বলতেন। প্রথমত কথা, আমরা একটা গণতান্ত্রিক সরকারের সময়ে বাস করছি এখন, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের সরকার নির্বাচিত করেছে। জুলাই আগস্টে একটি আন্দোলন হয়েছে, জুলাই আগস্টে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই গণঅভ্যুত্থানটা ছিল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী ব্যবস্থার পতন হয়েছে। স্বৈরাচারী ব্যবস্থার পতনের পরিপ্রেক্ষিতে দেশে একটা নতুন সরকার এসেছিল। সেই সরকারটি গণঅভ্যুত্থানের যে খারাপ দিকগুলো থাকে সেগুলো সবকিছু তার উপরে এসে পড়েছিল। সেই কারণে সেই সরকারটির সময় এমন অনেক ঘটনা ঘটেছে যেটা সাধারণ জনমানুষের প্রত্যাশা ছিল না। মানুষ মনে করে নাই যে এরকম সময় এইরকম ঘটনাগুলো ঘটবে। সেরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। উদাহরণ দিয়ে আমরা যে তিনজন আছি এখানে, তিনজনই উদাহরণ দিয়ে বলতে পারবো যে এই ঘটনাগুলো ঘটেছে। এখন সেই সময়টার অবসান ঘটেছে। একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা সাধারণ মানুষের, নির্বাচিত সরকার একটা মুক্ত গণমাধ্যম, যে গণমাধ্যম তার কথাটা বলবে, গণমাধ্যমের কথার সঙ্গে সরকারের দ্বিমত থাকবে, কিন্তু কথাটা গণমাধ্যম বলতে পারবে। একজন ইন্ডিভিজুয়াল সাংবাদিক বলতে পারবে, একটা ইনস্টিটিউশন গণমাধ্যম বলতে পারবে। এই ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে বর্তমান সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়ে নির্বাচনী ম্যানিফেস্টোতে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো সে বাস্তবায়ন করতে চায়, এবং এই বাস্তবায়ন করার জন্য গণমাধ্যমের সর্বতোভাবে একটা সহায়তা লাগবে। সহায়তা মানে গণমাধ্যম সরকারের গুণগান করবে সেটা নয়, গণমাধ্যম দোষ ত্রুটি দুর্বলতাটা তুলে ধরবে, এবং সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে সরকার যদি সেদিকে নজর দেয় তাহলে সরকারের বহু ভুল কম হবে। এখন পর্যন্ত এই সরকারের যে দৃষ্টিভঙ্গি দেখছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি দেখছি, এই যে মিঠু ভাইকে যে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিল, এই ঘটনাটার নিশ্চয়ই একটি সুরাহা হবে, প্রকৃত কারণ জানা হবে, কে বা কারা এই কাজগুলো করলেন সেটা জানা হবে, সেটার একটা ব্যাখ্যা থাকবে দেশের মানুষের সামনে। সেটা যদি করা হয় এবং গণমাধ্যমের উপরে নিপীড়ন করা হচ্ছে, কথা বলতে দেয়া হচ্ছে না, এরকম কোনো ইমেজ যদি তৈরি না করে, তাহলে আমি বাংলাদেশের সামনের সময়টিতে একটা ইতিবাচক বাংলাদেশের চিত্র দেখি, এবং সেটাই দেখতে চাই। জি,
জনাব গোলাম মুর্তজা এবং নজরুল ইসলাম মিঠু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। তারপর আমার অনেক প্রশ্নও ছিল, কিন্তু ধরেন কেউই এখনো তারেক রহমানের সরকারকে সমালোচনা করতে চায় না, আমিও চাই না, কিন্তু আমি গত সপ্তাহখানেক ধরে আমি খুবই মনক্ষুণ্ণ, আশাহত, এবং আমি বলবো যে আমি খুবই বিষণ্ণ বোধ করছি, বিশেষ করে এত ছোট্ট ছোট শিশুদের মৃত্যু, এবং সরকারের একটি মানুষের কাছ থেকে একটা শব্দ, সহানুভূতির শব্দ আমি এখন পর্যন্ত শুনতে পাইনি, না সংসদে না বাইরে। সেখানে প্রধানমন্ত্রী নিজে তার সন্তানকে নিয়ে সিনেমা দেখতে যান, হাসতে হাসতে বেরিয়ে আসেন, সেখানে প্রধানমন্ত্রী তার স্ত্রীর হাত ধরে ঘোরাঘুরি করেন, অথচ তার পাশেই কৃষকেরা কাঁদছে, কারণ